এই মেয়েটা একটা বোবা পরিবারে জন্ম নিয়েছে, তাই পরিবারের সবার সাথে তাল মিলিয়ে চলতে তার ভীষণ অসুবিধা হয়। আর এই বিষয়টা নিয়ে সবসময় তাকে সবার কাছে ছোট হতে হয়। এদিকে তাকে ছাড়া তাদের পরিবারের সবাই একেবারেই অচল। তো এমন একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্য থেকে মেয়েটার জীবন কাটাতে থাকে। বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া কোডা মুভিটার কথা। মুভিটার গল্প এতটাই সুন্দর যে এটা সব মিলিয়ে 3টা অস্কার সহ মোট 15টা পুরস্কার জিতে নিয়েছে। তো বেশি স্পয়লার না দিয়ে চলুন এই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্পের পরের দৃশ্যে যাওয়ার আগে ঘুরে আসি মায়াজাল থেকে। পবিত্র রমাদানে বাংলা ভাষায় 10 মিলিয়ন প্লাস তথা 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে 52টি মাস্টার ক্লাসে 100 ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন, কমপ্লিট এআই ইন্টিগ্রেশন, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। বিস্তারিত জানতে ঢুমেরে আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিংকে। গল্পটা শুরু হয় রুবি নামের একটা মেয়েকে দিয়ে, যার জন্ম একটা জেলে পরিবারে। রুবির বাবা ফ্রাঙ্ক, ভাই লিও এবং রুবি প্রতিদিন সকাল ভোর 3টায় ঘুম থেকে উঠে সমুদ্রে মাছ ধরতে যায়। এটাই তাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। আসলে রুবি ছাড়া রুবির পরিবারের অন্যরা কথা বলতে অথবা শুনতে পারতো না। যেহেতু পরিবারের কেউই কথা বলতে বা শুনতে পারতো না, সেক্ষেত্রে সবসময় পরিবারের পাশে থেকে রুবিকে ট্রান্সলেটরের কাজ করতে হতো। মানে ও একটা বিশেষ ইশারার সাহায্যে পরিবারের সাথে কথা বলতো। প্রতিদিন সকালে বাবা এবং ভাইয়ের সাথে মাছ ধরার পর রুবি সেখান থেকে সরাসরি স্কুলে চলে যেত। কিন্তু ভোরবেলা উঠে এত খাটাখাটনি করার পর ও অনেক দুর্বল হয়ে যেত, আর এ কারণেই সে মাঝে মধ্যে ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়তো। এখানে যেহেতু রুবির পরিবারের কেউই কথা বলতে পারতো না, এ কারণে এই বিষয়টা নিয়ে ওর স্কুলের প্রত্যেকেই হাসাহাসি করত এবং ওর পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে মজা করত। ব্যাপারগুলো ওর একদমই ভালো লাগতো না। আর পুরো স্কুলের মধ্যে ওর একটাই বন্ধু ছিল, যার নাম গার্টি। আর তাছাড়া এই স্কুলের মধ্যে মাইলস নামের একটা ছেলেকে রুবি খুবই পছন্দ করত। এবার একদিন এদের স্কুলের সমস্ত স্টুডেন্টদের পড়াশোনার বাইরে একটা অতিরিক্ত বিষয় বেছে নিতে বলা হচ্ছিল। তখন রুবি খেয়াল করে মাইলস মিউজিক বা গানের বিষয় বেছে নিয়েছে, যেটা দেখে রুবিও মিউজিক ক্লাসে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করে দেয়, যাতে একসাথে একই ক্লাসে থেকে ও মাইলসের সাথে আরো একটু বেশি সময় কাটাতে পারে। পরের দিন থেকে ওদের মিউজিক ক্লাস শুরু হয়ে যায়, যেখানে ওদের মিউজিক টিচারের নাম ছিল মিস্টার ভি। এবার মিস্টার ভি ক্লাসের সকলকে এক এক করে হ্যাপি বার্থডে গান গাইতে বলে, কিন্তু কারোর গানের গলায় তার খুব একটা পছন্দ হচ্ছিল না। শেষে যখন রুবির গান গাওয়ার সময় আসে, তখন ও খুব টেনশন করে এবং ভয় পেয়ে ক্লাস ছেড়ে পালিয়ে আসে। আর ক্লাস থেকে বেরিয়ে এসে ও পাশের জঙ্গলের মধ্যে একটা ফাঁকা লেকের ধারে বসে থাকে। আসলে যখনই তার মন খারাপ হয়, তখনই সে একা একা এসে এই জায়গাটায় সময় কাটায়। লেকের ধারে বেশ কিছুক্ষণ বসে থাকার পর ও আস্তে আস্তে হ্যাপি বার্থডে গানটা গাইতে শুরু করে। এখানে দেখা যায় ওর গানের গলা খুবই ভালো ছিল, আর গান গাইতে ও খুবই পছন্দ করত। কিন্তু স্কুলের মধ্যে সমস্ত স্টুডেন্ট যেহেতু ওকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাই ওখানে ও কারো সামনে গান গাওয়ার সাহস পাচ্ছিল না। এবার বেশ কিছুক্ষণ ওখানে একা একা সময় কাটানোর পর সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পর ও দেখতে পায় ওর বাবা আর মা টাকা পয়সা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। আসলে সমুদ্র থেকে মাছ ধরার পর সেই মাছগুলো ওরা একটা কোম্পানির কাছে বিক্রি করত। বিগত বেশ কিছুদিন ধরে ওই কোম্পানি থেকে ওরা খুব একটা বেশি টাকা পাচ্ছিল না, যে কারণে ওদের অনেক সমস্যায় পড়তে হচ্ছিল। তখন রুবির মা জ্যাকি বলে, আমার মনে হয় আমাদের এই বোটটা বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে অন্য কোনো নতুন কাজ শুরু করা উচিত। তখন রুবির বাবা বলে, না, আমি এই বোটটা কখনোই বিক্রি করব না, কারণ পৃথিবীতে একমাত্র এই কাজটাই আমি ভালোভাবে করতে পারি। এই শারীরিক সমস্যা নিয়ে আমার পক্ষে অন্য কোনো কাজ করা একেবারেই সম্ভব না। এর পরের দিন সকালে সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে এরা খেয়াল করে সেখানে থাকা সমস্ত মৎস্যজীবী এবং মাছ কোম্পানির লোকদের মধ্যে একটা আলোচনা হচ্ছে। ওখানে ওই কোম্পানির একজন বড় অফিসার বলেন, এখন থেকে সরকারের তরফ থেকে নিয়ম করা হয়েছে যে কেউ যদি বোট নিয়ে সমুদ্রে মাছ ধরতে যেতে চায়, তাহলে তাকে নিজের বোটে একজন সরকারি পর্যবেক্ষককে নিয়ে যেতে হবে, যে পর্যবেক্ষণ করবে তোমরা সকলে নিয়ম কানুন মেনে কাজ করছো কিনা এবং একই সাথে তোমাদের জন্য সমুদ্রের কোনো ক্ষতি হচ্ছে কিনা। আর এই কাজের জন্য ওই পর্যবেক্ষককে তোমাদের পক্ষ হতে প্রতিদিন
$800 দিতে হবে, আর এটা না করলে তোমরা কেউই সমুদ্রে মাছ ধরতে পারবে না। রুবি পুরো কথোপকথনগুলো ফ্রাঙ্ক আর লিওকে ইশারার মাধ্যমে বুঝাচ্ছিল। এবার এই কথাগুলো শোনার পর ওখানে থাকা সমস্ত মৎস্যজীবীরা প্রচন্ড রেগে যায়, কারণ কোনো মৎস্যজীবী প্রতিদিন $800 ইনকামই করতে পারতো না। তাই ওদের পক্ষে প্রতিদিন এত টাকা খরচ করা কোনোভাবেই সম্ভব ছিল না। এবার এখান থেকে কাজ মিটিয়ে রুবি স্কুলে এসে মিস্টার ভি এর সাথে দেখা করে বলে, আসলে আগের দিন আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম বাকি সমস্ত স্টুডেন্টরা আমার গান শুনে আমার সাথে হাসি ঠাট্টা করবে, সেজন্যই আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছিলাম। কিন্তু আমি সত্যিই গান শিখতে চাই, আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। যেটা শুনে মিস্টার ভি ওকে আরো একবার নিজের ক্লাসে আসার সুযোগ করে দেন। পরের দিন সকালে আবার ওদের মিউজিক ক্লাস শুরু হয়ে যায়, যেখানে প্রথম দিকে রুবি গান গাইতে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু মিস্টার ভি ওকে একটু উৎসাহিত করার পর ও খুবই আত্মবিশ্বাসের সাথে সুন্দরভাবে গান গাইতে শুরু করে। আর এখানে ওর গলাটা এতটাই ভালো ছিল যে মিস্টার ভির খুবই পছন্দ হয়, আর সেজন্যই ক্লাস শেষ হওয়ার পর সমস্ত স্টুডেন্টদের মধ্য থেকে উনি রুবি আর মাইলসকে আলাদাভাবে ডেকে বলেন, তোমাদের দুজনের গানের গলা আমার খুবই পছন্দ হয়েছে। কিছুদিন পরেই আমাদের স্কুলের তরফ থেকে একটা গানের অনুষ্ঠান হবে, আর আমি চাই সেখানে তোমরা দুজন একসঙ্গে একটা গান করো। এরপর সে রুবি আর মাইলসকে একটা করে গানের নোট ধরিয়ে দিয়ে প্র্যাকটিস করতে বলেন। এবার সব শেষে মিস্টার ভি রুবিকে বলেন, তোমার গানের গলাটা খুবই সুন্দর, আর তুমি যদি নিজের আওয়াজটা সঠিকভাবে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি আরো সুন্দরভাবে গান করতে পারবে। আর আমার মনে হয় ভবিষ্যতে তোমার এই গান নিয়ে পড়াশোনা করা উচিত। ব্রকলিতে খুবই নামকরা একটা মিউজিক কলেজ আছে, তোমার স্কুল শেষ হওয়ার পর তুমি চাইলে ওখানে ভর্তি হতে পারো। রুবি বলে, আসলে গান করতে আমার সবচাইতে বেশি ভালো লাগে, কিন্তু আমি কলেজে ভর্তি হতে পারবো না, কারণ স্কুল শেষ হওয়ার পর আমার বাবা এবং ভাইকে তাদের কাজে সাহায্য করতে হবে, আর তাছাড়াও কলেজে ভর্তি হওয়ার মতো আমাদের কাছে অত টাকাও নেই। মিস্টার ভি বলেন, তোমার গানের গলা এতটাই সুন্দর, তুমি একটু চেষ্টা করলেই ওই কলেজে স্কলারশিপ পেয়ে যাবে, মানে ওখানে পড়াশোনা করার জন্য তোমাকে কোনো টাকা পয়সাই খরচ করতে হবে না, কিন্তু এই কাজের জন্য তোমাকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাই প্রত্যেক সপ্তাহে তুমি আমার বাড়িতে গান শেখার জন্য চলে এসো, আর আমি কখনোই নিজের সময় অযথা নষ্ট করি না। তোমাকে যেহেতু আমার বাড়িতে আসতে বলেছি, তার মানে আমি নিশ্চয়ই তোমার ভিতরে কোনো উচ্চ প্রতিভা দেখতে পেয়েছি। এই কথাগুলো শুনে রুবি খুবই খুশি হয়। এবার স্কুল থেকে বেরিয়ে রুবি আবার নিজের বাবা এবং ভাইকে সাহায্য করার জন্য চলে আসে। আসলে রুবির তেমন কোনো ব্যক্তিগত জীবন ছিল না, ওকে সবসময় নিজের পরিবারকেই সাহায্য করতে হতো, আর ওর পরিবার ওর উপর খুবই ভরসা করত। পরদিন সকালে রুবি তার মাকে জানায় সে গানের ক্লাসে ভর্তি হয়েছে, আর সপ্তাহে একদিন করে সে গান শিখতে যাবে। যা শুনে তার মা খুবই অবাক হয়ে যায়। তার মা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে রুবি কোনোভাবে গান গাইতে পারে। রুবির মা রুবিকে এই কাজটা করতে একেবারেই বারণ করে দেয়, কারণ তার মায়ের ধারণা ছিল রুবি হয়তো একদমই গান করতে পারে না। কিন্তু নিজের মায়ের মুখে এই কথাগুলো শোনার পর রুবি খুবই রেগে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর এদিকে দেখা যায় লিও নিজের কাজ শেষ করার পর বন্দরে থাকা বাকি সমস্ত ফিশারম্যানদের সঙ্গে একেবারে চলে গেছে। আসলেও সবার সাথে মেলামেশা করে নতুন বন্ধু বানাতে চাইছিল, কিন্তু ওদের সাথে বাড়ে আসার পর ও যেন খুব একা হয়ে গিয়েছিল, কারণ বাকি সমস্ত লোকজন ওখানে নিজেদের মধ্যে গল্প করে হাসি ঠাট্টায় মেতে উঠেছিল। কিন্তু লিও ওখানে কিছুই বুঝতে পারছিল না, তাই চুপচাপ ওদের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করছিল। আর এসব কিছুর মধ্যে বারের মধ্যে থাকা এক লোক লিওর এই শারীরিক দুর্বলতা নিয়ে ওর ওপর হাসাহাসি করছিল, যে কারণে লিও খুবই রেগে যায় এবং ওই লোকটার সাথে ঝামেলা শুরু করে দেয়। এবার পরদিন স্কুল শেষ হওয়ার পর রুবি একসাথে গান প্র্যাকটিস করার জন্য মাইলসকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ দুজন মিলে গান প্র্যাকটিস করার পর ওখানে রুবির বাবা ও মাকে নিজেদের ইশারার মধ্যে কথা বলতে দেখে মাইলসের ওই ব্যাপারটা খুবই হাস্যকর লাগে। আর পরের দিন স্কুলে যাওয়ার পর রুবি জানতে পারে মাইলস সেই কথাটা ওই স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে জানিয়ে দিয়েছে, যে জন্য এখন সবাই এই ব্যাপারটা নিয়ে রুবির ওপর হাসাহাসি করছিল। আর এখন এটা জানতে পেরে ও মাইলসের ওপরে খুবই রেগে যায়। তখন মাইলস তাকে বলে, তুমি বিশ্বাস করো
আমি এই কথাটা শুধু আমার একটা বন্ধুকে বলেছিলাম, আর সেই হয়তো বাকি সবাইকে জানিয়ে দিয়েছে। আসলে তোমাদের পরিবারে তোমরা যেভাবে একসাথে থাকো আর নিজেদের মধ্যে ভালোভাবে মেলামেশা করো, এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছিল। কারণ আমাদের বাড়িতে আমার বাবা মা আর আমার মধ্যে কখনোই খুব একটা কথা হয় না। কিন্তু এটা শোনার পরেও রুবি মাইলসের ওপর রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে সমস্ত মৎস্যজীবীদেরকে নিয়ে ওই মাছ কোম্পানির তরফ থেকে একটা মিটিং এর আয়োজন করা হয়, যেখানে রুবির বাবা এবং রুবির ভাই সময় মতো পৌঁছে গিয়েছিল। এবার ওই কোম্পানির তরফ থেকে এদেরকে নতুন বেশ কিছু নিয়ম জানানো হচ্ছিল, যার ফলে আগের থেকে এরা এখন অনেক কম টাকা উপার্জন করতে পারবে। আর এটা জানার পর এখানে থাকা সমস্ত মৎস্যজীবী ওই কোম্পানির এমপ্লয়ীদের ওপর প্রচন্ড রেগে যায়। প্রচন্ড রেগে গিয়ে রুবির বাবা ইশারার মাধ্যমে কোম্পানির লোকদেরকে বলে, এখানে তোমরা যা নিয়ম বানিয়েছো তাতে শুধুমাত্র তোমরাই টাকা ইনকাম করতে পারবে, আর সারাদিন ধরে খাটাখাটনি করার পরে আমাদের কাছে কিছুই থাকবে না। এখন থেকে আমি আর তোমাদের কাছে মাছ বিক্রি করব না, আমি নিজে নতুন একটা কোম্পানি খুলবো আর সেখানে নিজের ইচ্ছা মতো ভালো দামে মাছ বিক্রি করব। আর সকলের উদ্দেশ্যে বলে, যদি কেউ চাও তাহলে আমার কাছে মাছ বিক্রি করতে পারো, তোমাদের এই কোম্পানি থেকে আমি আরো বেশি টাকা দেব। ইশারার সাহায্যে বলা ফ্রাঙ্কের এই কথাগুলো রুবি ওখানে থাকা সবাইকে শোনাচ্ছিল। এটা শুনে প্রত্যেকে খুব খুশি হয় আর সবাই ফ্রাঙ্ক এবং লিওকে সাপোর্ট করতে থাকে। এবার ফ্রাঙ্ক এবং লিও এখানে উচ্ছ্বাসের সাথে জোর গলায় নিজেদের কোম্পানি খোলার কথা বলে ফেলেছিল, কিন্তু এই বিষয় সম্পর্কে ওদের তেমন কোনো ধারণাই ছিল না। সেজন্যই মিটিং থেকে বাড়ি ফেরার পর ওরা খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। যদিও লিও এখানে নিজেদের এই নতুন কোম্পানি খোলার জন্য খুবই উৎসাহিত ছিল। সে সবাইকে বলে, যাই হোক না কেন আমাদেরকে অন্তত এই ব্যাপারটা নিয়ে একবার চেষ্টা করে দেখা উচিত। আর নিজেদের মধ্যে একটু আলোচনা করার পর ওরা ঠিক করে নেয় যে ওরা মাছ বিক্রি করার জন্য নিজেদের একটা নতুন কোম্পানি খুলবে আর ভালো করে সেটার প্রচার করবে, যাতে বেশিরভাগ লোকজনই ওদের কাছে আসে। আর সেই সাথে ওরা ঠিক করে নেয় এখানে বাইরের থেকে আসা নতুন লোকজনের সাথে কথা বলতে রুবি ওদের সাহায্য করবে। যার মানে এখন স্কুলের বাইরে রুবির বেশিরভাগ সময়টা নিজের পরিবারের সাথে কাটাতে হবে। কিন্তু এটা শুনে লিও খুবই রেগে যায়, কারণ ও কোনো রকম ভাবে রুবির কাছ থেকে সাহায্য না নিয়ে নিজের ক্ষমতায় কাজটা করতে চাইছিল। এবার এই ঘটনার কিছুদিনের মধ্যে ওরা নিজেদের নতুন কোম্পানির কাজ শুরু করে দেয়, যার ফলে এখন থেকে রুবির কাজের দায়িত্ব বেড়ে যায়। এখন প্রত্যেকদিন ভোরবেলায় নিজের বাবা ভাইয়ের সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যেত, তারপর ওখান থেকে বাড়ি ফিরে তাড়াতাড়ি করে নিজের স্কুলে আসতো, আর তারপরে স্কুল থেকে বেরিয়ে নিজেদের নতুন কোম্পানির কাজে নিজের মা বাবাকে সাহায্য করত। আর সেই একই সাথে বিভিন্ন নতুন লোকজনের কাছে নিজেদের কোম্পানি সম্পর্কে প্রচার করত। আর এই সবকিছুর মধ্যে সময় বের করে ও মিস্টার ভির কাছে গান শিখতে যেত। কিন্তু বেশ কিছুদিন পরে এই কাজগুলোতে রুবি এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে সময় মতো মিস্টার ভি এর কাছে গানের ক্লাস করতে দেরি হয়ে যেত। আর কিছুদিন এরকম দেরি করে ক্লাসে আসার পর ওর উপরে মিস্টার ভি রেগে গিয়েছিলেন। উনি রুবিকে বলেন, আমি নিজের দরকারি কাজ ফেলে তোমাকে সাহায্য করছি, আর তোমার কাছে সময়ের কোনো দাম নেই। রুবি তাকে বোঝাতে অনেক চেষ্টা করে যে নিজের পরিবারকে সাহায্য করতে গিয়ে তার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মিস্টার ভি ওর কোনো কথাই শুনতে চাইছিলেন না। তখন রুবি বলে, ঠিক আছে, আপনি আমাকে শেষবার একটা সুযোগ দিন, এরপর থেকে আমি আর কখনোই দেরি করব না। এদিকে মাইলস মাঝে মাঝে দেখা করে তার এই কাজের জন্য রুবির কাছে ক্ষমা চাইছিল, কিন্তু রুবি এখনো তার উপর খুব রেগেছিল, তার সঙ্গে কোনোভাবেই কথা বলতে চাইছিল না। এবার এই ঘটনার কিছুদিন পর রুবি তাড়াতাড়ি করে ওর বাবা মাকে তাদের কাজে সাহায্য করে ওখান থেকে মিস্টার ভির কাছে গান শিখতে যাচ্ছিল, কিন্তু ওর মা ওকে দেখতে পেয়ে ইশারার সাহায্যে আটকে দিয়ে ওকে বলে, তুমি এখন কোথায় যাচ্ছ? তোমাকে তো এখানে অনেকটা কাজ করতে হবে। আজকে একটা টিভি চ্যানেল থেকে বেশ কিছু লোক আমাদের ইন্টারভিউ নিতে আসছে, তারা আমাদের এরকম জীবন আর আমাদের নতুন কোম্পানি নিয়ে একটা স্টোরি তৈরি করতে চায়, আর তুমি এখন আমাদেরকে এই ইন্টারভিউটা দেওয়ার জন্য সাহায্য করবে। তুমি না থাকলে আমাদের এই ইন্টারভিউটা দেয়া হবে না, কারণ আমরা তখন ওনাদের কথা বুঝতে পারবো না, আর ওনারাও আমাদের কোনো কথাই বুঝতে পারবেন না। তখন রুবি একটু রেগে গিয়ে বলে, কিন্তু আমি তো এভাবে সারা জীবন ধরে তোমাদেরকে সাহায্য করতে পারবো না। আমার নিজেরও একটা ব্যক্তিগত জীবন আছে, আমার নিজেরও কিছু স্বপ্ন আছে, আমার কাছে সেগুলো দরকারি।
আমি কি নিজের জন্য কখনো একটু সময় পাবো না? তখন তার মা বলে, তাহলে তুমি এখন কি চাইছো? তুমি এখান থেকে চলে যাবে আর আমরা তোমার জন্য এই লোকগুলোর কাছে অপমানিত হব? যেটা শুনে রুবি বাধ্য হয়ে নিজের বাবা মাকে সাহায্য করার জন্য ওখানেই থেকে যায়। কিন্তু এই কাজটা করার সময় ওর খুবই চিন্তা হচ্ছিল, কারণ মিস্টার ভি ওকে সময় মতো ক্লাসে যাওয়ার জন্য শেষ সুযোগ দিয়েছিল। কিন্তু এই সমস্ত কাজ মিটিয়ে আজ ওর ক্লাসে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায়, যার কারণে মিস্টার ভি ওর উপরে অনেক রেগে যায় এবং ওকে বলে, তোমার মধ্যে কোনো শৃঙ্খলা নেই, তুমি সময়ের ন্যূনতম মূল্য জানো না। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি কখনোই আমার কোনো কথাই শোনোনি। সেজন্যই আজকের পর থেকে আমি আর তোমাকে ক্লাস করাতে পারবো না। তখন রুবি ওনাকে নিজের সকল সমস্যার কথা শুনিয়ে বলে, আজ অব্দি আমি আমার পরিবারকে ছাড়া কখনোই কোনো কাজ করিনি, কিন্তু আমি এই কাজটা করতে চাই, কারণ এই কাজটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সেদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পর ও নিজের বাবা মা এবং ভাইকে সমস্ত ঘটনা খুলে বলে। আসলে এখন পর্যন্ত ও নিজের মিউজিক কলেজে ভর্তি হবার ব্যাপারে বাড়িতে কিছুই জানায়নি। রুবি তখন বলে, কিছু মাস পরে একটা মিউজিক ক্লাসে ভর্তি হওয়ার জন্য আমার অডিশন আছে, আর আমি যদি ওখানে স্কলারশিপ পেয়ে যাই তাহলে স্কুল শেষ করার পর আমি এই শহরের বাইরে অন্য কলেজে চলে যাব। তখন ওর বাবা মা বলে, কিন্তু তুমি এখান থেকে চলে গেলে আমাদের কি হবে? আমরা তোমার ভরসায় আমাদের এই নতুন কোম্পানিটা খুলেছি, তুমি এই কাজের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তুমি চলে গেলে আমরা বাকি লোকজনদের সাথে কথা কিভাবে বলবো? তখন রুবি বলে, আমাকে কি তাহলে সারা জীবনের জন্য তোমাদের এই কাজটাই করে যেতে হবে? তোমাদের কাছে কি আমার স্বপ্ন বা ইচ্ছার কোনো দাম নেই? আমার গান গাইতে সবচেয়ে বেশি ভালো লাগে আর এটাই আমার কাছে সবকিছু, কিন্তু তোমাদের জন্য আমি এখন সেই কাজটাও করতে পারবো না। আর এই কথাগুলো বলার পর ও সেখান থেকে খুবই মন খারাপ করে চলে যায়। রুবির কথাগুলো শোনার পর তার বাবা মা এবং ভাই খুবই অবাক হয়ে যায়। ওরা কেউ জানতো না যে রুবি গান গাইতে পারে আর এই কাজটাকে ও এতটাই পছন্দ করে। রুবি কখনো ইচ্ছাগুলোর কথা কাউকে জানায়নি। এই ঘটনায় রুবির এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল যে পরের দিন সকালে ও নিজের বাবা মা এবং ভাইকে মাছ ধরার কাজে সাহায্য করার জন্য বোটে যায় না, কিন্তু সেদিন একজন সরকারি কর্মকর্তা তদারকি করার জন্য তাদের বোটে চলে আসে। কিন্তু যেহেতু আজকে রুবি আসেনি, তাই এরা কোনোভাবেই ওই অফিসারের সাথে কথা বলতে পারছিল না। এবার এই অফিসারটা যখন জানতে পারে এরা দুজনই কানে শুনতে পায় না, তখন সে খুবই অবাক হয়ে যায়, কারণ এই অবস্থায় এদের পক্ষে সমুদ্রে বোট নিয়ে ঘুরে বেড়ানো খুবই বিপজ্জনক। কেউ যদি ওয়্যারলেসের সাহায্যে এদের সাথে যোগাযোগ করে এবং দরকারি কোনো খবর দেওয়ার চেষ্টা করে তাহলে এরা কিছুই বুঝতে পারবে না। এমনকি সমুদ্রের মধ্যে যদি এরা কোনো রকম বিপদের সম্মুখীন হয় বা এদের সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটে, তবে এরা কারো সাথে যোগাযোগ করে তাদের এই অবস্থার কথা জানাতে পারবে না। তখন সেই কর্মকর্তা তাড়াতাড়ি ফোন করে কোস্ট গার্ড এবং নৌ পুলিশকে বিষয়টা জানিয়ে দেয়। এরপর বেশ কিছু সময় পর একটা কোস্ট গার্ড স্পিড বোট নিয়ে দ্রুত গতিতে এদের দিকে এগিয়ে আসছিল, আর ওরা একটা মাইকের সাহায্যে জোরে জোরে এদেরকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু ফ্রাঙ্ক আর লিও এখানে কোনো আওয়াজই শুনতে পাচ্ছিল না। ওরা নিজেদের মতো চুপচাপ কাজ করে যাচ্ছিল, যে কারণে কোস্ট গার্ড গুলো ওদের বোটে উঠে ওদের কাজ করতে বারণ করে দেয়, একই সাথে ওদের লাইসেন্স ক্যান্সেল করে দেয়। এখানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল রুবিকে ছাড়া ওরা কতটা অসহায়। অন্যদিকে দেখা যায় রুবি তার বাবা এবং ভাইয়ের সাথে না এসে সেদিন মাইলসের সঙ্গে দেখা করতে গেছিল, আর ওরা দুজন মিলে সারাদিন ধরে নিজেদের মধ্যে ভালো একটা সময় কাটায়। আর এখন আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে আবার বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যাচ্ছিল। এবার সেদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পরে রুবি যখন জানতে পারে আজকে ওর বাবা আর ভাইয়ের সাথে কি হয়েছিল, তখন ও খুবই অবাক হয়ে যায়। ও নিজের বাবাকে বলে, তোমরা এমন একজনকে কাজে রেখে দাও যে আমার মতো তোমাদের ইশারা বোঝে আর তোমাদের সাথে কথা বলতে পারে, কারণ আমার পক্ষে সবসময় তোমাদের পাশে থেকে তোমাদেরকে এইভাবে সাহায্য করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এটা শুনে ওর বাবা এবং মা ওর উপরে অনেক রেগে যায় আর এই ঘটনার জন্য ওকে অনেক বকাবকি করতে থাকে। ওরা বলে, আজকে যদি তুমি আমাদের সাথে আসতে তাহলে আমাদের কোনো রকম অসুবিধা হতো না, যেগুলো শুনে ওর খুবই মন খারাপ হয়ে যায়। কিন্তু এসব কিছুর মধ্যে শুধুমাত্র ওর ভাই ওকে সাপোর্ট করছিল। এবার এই ঘটনার পরের দিন এদের সবাইকে আদালতে ডেকে পাঠানো হয়, যেখানে ওদেরকে বলা হয় আগের দিন তোমরা খুবই অবহেলার সঙ্গে আর খুবই বিপজ্জনকভাবে বোট চালাচ্ছিলে, যে কারণে এখন তোমাদেরকে $2500 ফাইন দিতে হবে। আর এরপর থেকে যখনই তোমরা বোট নিয়ে সমুদ্রে যাবে তখন তোমাদের
সঙ্গে এমন একজনকে রাখতে হবে যে কথা বলতে আর শুনতে পারে, আর যে প্রয়োজন মতো ওয়্যারলেসের সাহায্যে কোস্ট গার্ডের সাথে কথা বলতে পারবে আর ওদের কথার উত্তর দিতে পারবে। বাড়ি ফেরার পর রুবির বাবা বলে, আমি ঠিক করে নিয়েছি আমাদের এই বোটটাকে আমি বিক্রি করে দিব, আর সেই টাকা দিয়ে আমি নতুন অন্য কাজ শুরু করব। তখন রুবি বলে, তোমাকে এমন কিছুই করতে হবে না, কারণ তোমার পক্ষে অন্য কাজ করা কোনোভাবেই সম্ভব না। এখন থেকে আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে বোটের কাজ করব আর তোমাদের কাজে সাহায্য করব, তাই এসব কিছু নিয়ে তোমাদেরকে আর কোনো রকম চিন্তা করতে হবে না। তখন ওর বাবা বলে, আচ্ছা তুমি কি এই কথাগুলো ভেবে চিনতে বলছো? রুবি বলে, হ্যাঁ, এই কাজটার জন্য আমি খুবই উৎসাহিত, আমি মন থেকে এই কাজটা করতে চাই। আর তাছাড়া আমার কলেজ আমার জন্য অপেক্ষা করতে পারবে, পরে যদি আমি কখনো সুযোগ পাই আমি তখন ওই মিউজিক কলেজে ভর্তি হয়ে যাব। কিন্তু এটা শুনে লিও খুবই রেগে যায়। ও কোনোভাবে চাইছিল না যে রুবি নিজের স্বপ্নগুলোকে এভাবে ত্যাগ করে ওদেরকে সাহায্য করুক। আসলে রুবিও এই কাজটা কোনোভাবেই করতে চাইছিল না, কিন্তু নিজের পরিবারের কথা ভেবে ওকে বাধ্য হয়ে তা করতে হয়, আর এখন এই কারণেই ওর খুব মন খারাপ হয়ে যায়। কিন্তু ও নিজের বাড়ির লোকে কথাটা জানাতে চাইছিল না। এবার রুবি যখন মন খারাপ করে বসেছিল তখন ওর মা ওর সঙ্গে কথা বলার জন্য আসে। রুবির মা তাকে বলে, তুমি যখন জন্মেছিলে তখন আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করেছিলাম তুমিও যেন আমার মতো বোবা হও। আমার মনে হয়েছিল তুমি যদি কথা বলতে পারো তাহলে একটু বড় হওয়ার পর তুমি হয়তো আমার সাথে আর মিশতে চাইবে না আর আমাকে হয়তো কখনোই ভালোবাসবে না। কিন্তু পরে যখন আমি জানলাম তুমি সুস্থ স্বাভাবিকভাবে কথা শুনতে এবং বলতে পারো তখন আমার খুবই মন খারাপ হয়ে গেছিল। আমার মনে হয়েছিল আমি হয়তো তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলেছি আর একটু বড় হওয়ার পর তুমি হয়তো আমাকে আর একটুও ভালোবাসবে না। কিন্তু এখন আমি তোমাকে নিয়ে খুবই গর্ববোধ করি। তুমি খুবই সাহসী আর তুমি জানো জীবনে তোমাকে কোন কাজটা করতে হবে। তুমি একদম আমার মতো নয়। আর এদিকে দেখা যায় লিও এখন রুবির ওপরে একটু রেগেছিল। আসলে লিও বাড়ির বড় ছেলে ছিল, কিন্তু রুবির জন্য কেউই ওকে খুব একটা গুরুত্ব দিত না। আর তার বাবা মা নিজেদের সমস্ত কাজের জন্য রুবির কাছে সাহায্য চাইতো, যেটা একদমই পছন্দ ছিল না ওর। সে নিজের সমস্ত কাজগুলো নিজের ক্ষমতায় একা একা করতে চাইতো। আর তাছাড়া ও কোনোভাবে চাইতো না রুবি নিজের স্বপ্নগুলো ত্যাগ করে ওদের ওইভাবে সাহায্য করুক। ও বলে, তুমি এখানে যতদিন থাকবে বাবা মা ঠিক ততদিনই তোমার কাছে সাহায্য চাইতে থাকবে, তাই এখন থেকে তুমি এইসব চিন্তা ছেড়ে দাও আর আমাকে সবকিছু সামলাতে দাও, কারণ আমি বাড়ির বড় ছেলে আর এই পরিবারটাকে আমি খুব ভালোভাবে সামলাতে পারবো। এবার কিছুদিন পরে রুবির স্কুলে সেই গানের অনুষ্ঠানটা শুরু হয়, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ি থেকে সবাই এই অনুষ্ঠান দেখতে এসেছিল। আর এই অনুষ্ঠানে প্রথমবারের মতো রুবি নিজের পরিবারের সামনে গান গাইতে শুরু করেছে। রুবি এখানে খুব সুন্দর করে গান করছিল আর সবাই ওর গানের গলাটা খুবই পছন্দ করেছিল আর একই সাথে ওর গানটাকেও খুব উপভোগ করছিল। কিন্তু ওর বাবা মা এবং ভাই কিছুই বুঝতে পারছিল না। ওদের তিনজনের অনুভূতি এখানে বাকি সবার থেকে একদমই আলাদা ছিল, কিন্তু ওদের আশেপাশে থাকা সবাইকে দেখে ওরা খুব ভালোভাবে বুঝতে পারে রুবি ওখানে খুব সুন্দর গান গাইছে আর ওর গানটাকে সবাই খুবই পছন্দ করছিল এবং গান শেষে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, যেটা দেখে ওরা তিনজনই খুব খুশি হয়। এবার এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পর মিস্টার ভি রুবি আর তার পরিবারের সঙ্গে দেখা করেন। উনি রুবিকে বলেন, ওই মিউজিক কলেজে ভর্তি হওয়ার জন্য কাল তোমার একটা অডিশন আছে, তুমি সময় মতো ওখানে চলে যেও। তোমার সাথে মাইলসও কালকে ওখানে অডিশন দিবে আর তোমাদের সাহায্য করার জন্য আমি ওখানে থাকবো। তখন রুবি বলে, কিন্তু আমার পক্ষে কলেজে ভর্তি হওয়া সম্ভব নয়, আমাকে এখন নিজের পরিবারকে সাহায্য করতে হবে। যেটা শুনে মিস্টার ভি খুবই অবাক হয়ে যায়। উনি কোনোভাবে চাইছিলেন না রুবি তার এত সুন্দর গান গাওয়ার ক্ষমতাটা এভাবে নষ্ট করুক। এবার ওখান থেকে বাড়ি ফেরার পর রুবির বাবা রুবিকে বলে, আচ্ছা আজকে ওই অনুষ্ঠানে তুমি কি গান গেয়েছিলে? আমরা তো কিছুই শুনতে পাইনি, তাই ওই গানটার কিছুই বুঝতে পারিনি। তুমি কি আরো একবার আমাদের জন্য গানটা গাইবে? তখন রুবি ওর বাবার পাশে বসে আবার সেই গানটা গাইতে শুরু করে। রুবির বাবা রুবির গলায় হাত দিয়ে গানের কম্পনটাকে অনুভব করার চেষ্টা করছিল আর এই গানটা খুবই ভালো লাগছে তার। এবার পরের দিন সকালে রুবির বাবা মা ও ভাই রুবিকে নিয়ে সেই মিউজিক কলেজের অডিশনে পৌঁছায়। আসলে আগের দিন ওই অনুষ্ঠানটা দেখার পরে এরা সবাই বুঝে গেছিল রুবি খুব ভালো গান করে আর সেজন্যই সবাই চাচ্ছিল ও যেন নিজের স্বপ্নটাকে পূরণ করে। ওখানে পৌঁছানোর পর রুবি জানতে পারে মাইলস খুব একটা ভালো গান করতে পারেনি, সেজন্য ওই অডিশন থেকে সে বাদ পড়ে গেছে। এবার কিছুক্ষণের মধ্যেই রুবিকে অডিশন দেওয়ার জন্য ভেতরে পাঠিয়ে দেওয়া হয় আর ওখানে রুবির গান শোনার জন্য তিনজন বিচারক বসেছিলেন।
এবং অডিশন চলাকালীন কোনো স্টুডেন্টের অভিভাবকদেরও ভেতরে যাওয়া নিষেধ ছিল। রুবির বাবা মা এবং ভাই লুকিয়ে লুকিয়ে পেছনের দরজা দিয়ে স্টেডিয়ামের ওপরে গ্যালারিতে পৌঁছে যায়। প্রথম দিকে রুবি এখানে গান গাইতে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু পরে ওর নিজের পরিবারকে দেখার পর ও আত্মবিশ্বাস ফিরে পায়, আর এরপর ও সুন্দরভাবে ওই গানটা করতে শুরু করে, যেটা 3 জন বিচারকেরও খুব পছন্দ হয়। কিছুক্ষণের মধ্যে ও মুখে গান করার সাথে সাথে সাইন ল্যাঙ্গুয়েজের সাহায্যেও গানটা করতে শুরু করে, যাতে দূরে বসে থাকা পরিবারের সবাই গানটা খুব ভালোভাবে বুঝতে পারে। এবার কিছুক্ষণের মধ্যে ওই 3 জন বিচারক খেয়াল করেন যে রুবি সাইন ল্যাঙ্গুয়েজের সাহায্যে নিজের পরিবারকে এই গানটা বোঝাচ্ছেন, আর এই ব্যাপারটা ওদের 3 জনেরই বেশ ভালো লাগে। আর এখন প্রথমবারের জন্য রুবির পরিবার ওই গানটা বুঝতে পারছিল, আর সেটাকে খুব ভালোভাবেই উপভোগ করছিল। এবার এই ঘটনার কিছুদিন পর দেখা যায় ওদের পরিবারের সবকিছুই রুবির পছন্দ মতো হতে শুরু করেছে। এখন ওদের নিজেদের মাছের কোম্পানিটা বেশ ভালোই চলছিল, আর এখন ওরা ইশারার সাহায্যে সমস্ত নতুন লোকজনের সাথে কথা বলতে শুরু করে। এখন তাদের জন্য কোনোভাবে আর রুবির প্রয়োজন ছিল না, আর একই সাথে ওদের বোটে কাজ করার জন্য ওরা একজন নতুন লোক রেখে দিয়েছিল, যে ওদের ইশারাগুলো বুঝে ওদের সাহায্য করতে পারত। কিছুদিনের মধ্যে ওর সেই অডিশনের রেজাল্ট আউট হয়। দেখা যায় রুবি সেই গানের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল, আর একই সাথে ওখানে পড়াশোনা করার জন্য স্কলারশিপ পেয়েছিল। এটা জানার পর ওরা প্রত্যেকেই খুবই খুশি ছিল, এমনকি মিস্টার ভি এটা জানার পর খুবই আনন্দিত হয়। এবার আগামী কিছুদিনের মধ্যে ওকে কলেজে ভর্তি হওয়ার জন্য নতুন শহরে চলে যেতে হবে, কিন্তু আজ অবধি রুবি নিজের পরিবারকে ছাড়া কখনোই কোনো কাজ করেনি, আর কোথাও একা একা যায়নি। এটা ভেবে ওর মা খুবই চিন্তায় ছিল। উনি চাইছিলেন রুবির সাথে ওই নতুন শহরে গিয়ে ওকে একটু কাজে সাহায্য করতে, কিন্তু রুবি ওনাকে বারণ করে দিয়ে বলে, এটার আর কোনো দরকার নেই, আমি নিজের কাজটা নিজেই গুছিয়ে করতে পারবো। এরপর ও নিজের জিনিসপত্র গুছিয়ে স্বপ্ন পূরণের জন্য নতুন ঠিকানায় পাড়ি জমায়। নিজের পরিবারকে ছেড়ে যাওয়ার জন্য খুবই মন খারাপ ছিল রুবির। এজন্য গাড়িতে করে কিছুটা পথ এগোনোর পর ও আবার ফিরে এসে নিজের বাবা মা এবং ভাইকে জড়িয়ে ধরে, ওদেরকে ভালোভাবে বিদায় জানায়। তারপর সেখান থেকে হাসি মুখে নিজের নতুন ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই ঘটনায় এরা প্রত্যেকেই খুবই ইমোশনাল হয়ে গেছিল, আর এদের চোখে পানি চলে এসেছিল, কিন্তু সে একই সাথে ওরা রুবির জন্য খুবই খুশি ছিল। ওর পরিবার বুঝতে পেরেছিল যে তারা আসলে অসহায় কিংবা দুর্বল নয়, আর রুবিও নিজের স্বপ্ন পূরণের জন্য নতুন ঠিকানায় পাড়ি জমায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। গল্পটা কিন্তু আমাদেরকে দারুণ একটা শিক্ষা দিয়ে যায়। আসলে কোনো পরিবারই একেবারে পারফেক্ট হয় না, পরিবারের মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকে, কিন্তু দিন শেষে এই পরিবারের মানুষগুলোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে তাদেরকে নিয়েই আমাদের বাঁচতে হয়। ভালো থাকুক প্রত্যেক পরিবারের প্রতিটা মানুষ। শেষ করছি আমার আজকের গল্প। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।